নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। হোয়াট বেঙ্গল থিংকস টুডে, টিভি9 বাংলার বিশেষ পলিটিক্যাল কনক্লেভ। ভোটমুখী রাজ্যে, ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ সারাদিন আমরা রাজনৈতিক বিতর্ক এবং বিশেষ সাক্ষাৎকার পর্বে রয়েছি। এই মুহূর্তে সেই বিশেষ সাক্ষাৎকার পর্বে আমার অতিথি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায় এবং আমাদের কনক্লেভে। প্রথম প্রশ্ন, এবারের নির্বাচনের আগে বিজেপিকে বাড়তি আত্মবিশ্বাসী লাগছে, এতটা আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন? আমরা জিতছি না, পশ্চিমবঙ্গের আম জনতা জিতছে। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই লড়াইটা মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তাহলে কি তৃণমূল কংগ্রেসে যারা আছে সবাই অমানুষ? বিষয়টি এরকম নয়। সাধারণ মানুষ যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন করেন না, যারা কোনো পরিষেবা পেতে গেলে একটা বড় লাইনের দাঁড়াতে অভ্যস্ত হতে হবে, এটা ঠিক মানতে পারেন না। যারা মনে করেন মেধা মর্যাদা পাবে, যারা মনে করেন যে আমি উপযুক্ত দামে, উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাবো, কিংবা আমার দৈনন্দিন শাকসবজি চাল ডাল কিনতে পারবো, এই ধরনের মানুষ, নির্বিবাদী মানুষ, যারা সিনেমা দেখেন, যারা ছবি আঁকেন, যারা সকালে সংবাদপত্র পড়েন, যারা নির্দিষ্ট একটা নির্বাচনের দিন তার মতামতটা ইভিএম বক্সে ছাপ রেখে দেন, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। তো লড়াইটা তাদের সঙ্গে। যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি চিরকালই মেরুকৃত, প্রথমে ছিল কংগ্রেস সিপিএম, তারপরে সিপিএম তৃণমূল কংগ্রেস। এখন 2019 সাল থেকে মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, সেজন্য আমরা নিমিত্ত মাত্র। বেশ, এই মেরুকরণটা কি রাজনৈতিক, শ্রেণীগত, না সাম্প্রদায়িক? কারণ আপনি আগের যে মেরুকরণগুলোর কথা বলছিলেন সেগুলো কখনো ক্লাস পলিটিক্স মানে শ্রেণী রাজনীতির জায়গা থেকে মেরুকরণ হয়েছে, কখনো রাজনৈতিক, সিপিএমকে সরানোর সময় একেবারে রাজনৈতিক মেরুকরণ, সিপিএম একদিকে বাকি সবাই একদিকে। এবার দেখুন, শ্রেণীগত মেরুকরণ করতে সিপিআইএম সমর্থ হয়েছিল এ কথা আমি বিশ্বাস করি না। তারা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, তারা যাদের শ্রেণীশত্রু মনে করেছিল বা শ্রেণীশত্রু রাজনীতিকে বিশ্বাস করেই সবাই সিপিআইএম করেছিল কিংবা লেফট ফ্রন্টকে ভোট দিয়েছিল, বিষয়টা এরকম নয়। পশ্চিমবঙ্গে একটা অ্যান্টি কংগ্রেসিজম ছিল, কংগ্রেস বিরোধিতার রাজনীতি ছিল। সেই শূন্যতাটা সিপিএম এর নেতৃত্বে লেফট ফ্রন্ট 34 বছরে পূরণ করতে পেরেছে। সেখান থেকে তারা রাজনীতি শুরু করে। কিন্তু শেষ 10 বছরে সিপিআইএম এর যে শরীরী ভাষা, তাদের একদলীয় একচেটিয়া একাধিপত্য, মধ্যমেধার চাষ, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত সূক্ষ্মভাবে ধ্বংস করে দেওয়া, একটা বাধ্যতার সংস্কৃতিকে মানুষের বুকের উপর চাপিয়ে দেওয়া, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন। এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি কেউ পশ্চিমবঙ্গে সঠিকভাবে করে থাকেন, সিপিএম অতীতে করেছে এবং প্রকাশ্যে নগ্নভাবে সেটা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। রাজ্যের মহানাগরিক মানে কলকাতা শহরের কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রকাশ্যে দাওয়াতি ইসলামের কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছেন যে আমরা মুসলমানরা এখানে 70%, 30%কে যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করছেন না, কোনো ব্যবস্থা নেওয়ার মধ্যে দূরের কথা, এটার প্রতিবাদ করে প্রকাশ্যে কোনো বিবৃতি দিচ্ছেন না। তো এই ধরনের বিভাজনের রাজনীতি তো তৃণমূল কংগ্রেস শুরু করেছে। তাহলে আপনারা মেরুকরণটা কিভাবে করছেন? আমাদের মেরুকরণ অত্যন্ত স্পষ্ট, পশ্চিমবঙ্গবাসী বাঁচতে চায়। আমরা তো কোনো হিন্দু মুসলমানকে আলাদা করে কথা বলছি না। এই যে বাংলাদেশে এত বড় সংঘর্ষ চলেছে, সেখানে তো শুধু হিন্দু মারা যাচ্ছে না, মুক্ত মনস্ক যে প্র্যাকটিসিং মুসলিমসরা আছেন, যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতা যার সঙ্গে কোনো ধর্মীয় ভাবাবেগের যোগ নেই, যিনি খালেদার সঙ্গেও ছিলেন না, হাসিনার সঙ্গেও ছিলেন না, তিনি কিন্তু গুলিবিদ্ধ হলেন, সাংবাদিকরা জেলে চলে গেল। তার মানে এই যে একটা র্যাডিক্যালাইজেশন, এই যে ধর্মান্ধ একটা মৌলবাদ, ইসলামিক ফ্যাসিজম, এটা তো সারা পৃথিবীর কাছে একটা চ্যালেঞ্জ, এটা মানব সভ্যতার শত্রু। বলছেন যে আমরা তো বলছি ভারতীয় মুসলমানদের কোনো ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমানরা ভারতীয় হলে তাদের আরেকবার বাড়তি ভারতীয়ত্বের পরীক্ষা দিতে হয় বিজেপির কাছে, এটা কি সত্যি?
আমার তো এরকম জানা নেই। তাহলে- আমি দুদিন আগে সুরাটে গিয়েছিলাম। ধরুন এই সোফিয়া কুরেশিকে নিয়ে যাওয়ার প্রশ্ন করেন, বিচ্ছিন্ন ঘটনা। দুদিন আগে আমি সুরাটে গিয়েছিলাম। ওখানে বাঙালি হিন্দুদের অন্তত 23টা সংগঠন, 15টা দুর্গাপূজা কমিটি, পৌষ মেলা কমিটি, এরকম অনেক কমিটি আছে। প্রত্যেকটা সংস্থা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। অনেক মুসলমান এসেছিলেন। আমি বললাম, তোমাদের এখানে সংখ্যা কত? বলে 30,000-এর বেশি আছে। বলে কোনো অসুবিধা আছে? বলে না। অনেকে তো আমাকে প্রকাশ্যে বললেন, যখন এসেছিলাম তখন এখানে 12,000 টাকা মাইনের চাকরি করতাম, আজকে 1 লক্ষ টাকা রোজগার করি। বাঙালি, মুসলমান, কোনো অসুবিধা আছে? না। খাওয়া নিয়ে কোনো সমস্যা আছে? বলে না, আমরা যা খাই তাই খাচ্ছি। আপনাদের আকাঙ্ক্ষিত যে পরিবর্তন যেটা আপনারা চাইছেন রাজনৈতিকভাবে, সেটাকে বেশ ভালোভাবে রূপায়িত করতে পারার মাঝখানে একটা সূক্ষ্ম স্তর থাকে। আপনি জানেন এ রাজ্যে বামেদের আমল থেকে ভোট করতে গেলে বুথে শক্তি লাগে। 20,000-এর বেশি বুথে আপনারা BLA 2 দিতে পারেননি, এটা কি সত্যি এখনো পর্যন্ত? সত্য। তাহলে জিতবেন কি করে এত আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে? পুরোটাই তো গণিতের খেলা। কিরম গণিত? সেই গণিতটা নয় আমার কাছেই থাক। ক্যালকুলাস, এক্সপোনেনশিয়াল সিরিজ, এপি সিরিজ, কেমন? তোমার প্রশ্ন করার অধিকার আছে সাংবাদিক হিসেবে, কিন্তু উত্তর না দেওয়ার অধিকার আমার আছে। এটার আমি কোনো উত্তর দিলাম না। আমাদের গণিতটা নিশ্চয়ই কোনো সংবাদ মাধ্যমের ফ্লোরে আলোচিত হবে না। আমাদের অঙ্ক আমাদের কাছে আছে। আমরা আত্মবিশ্বাসী, পশ্চিমবঙ্গের মানুষ আত্মবিশ্বাসী, এবং এটাই কালের দেওয়াল লিখন। তৃণমূল চলে গেছে, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল চলে যাচ্ছে, কেউ তৃণমূলকে আটকাতে পারবে না। বেশ, কিন্তু আপনাদের এই প্রকাশ করতে না চাওয়া গণিতের বইয়ের পাতায়, অনুশীলনীতে, এক্সারসাইজে কোথাও কি SIR বলে কোনো শব্দ আছে বা SIR নামে কোনো অঙ্ক আছে? বন্ধ করে দিন SIR। ইডি CBI এর দপ্তরগুলো তুলে দিক পশ্চিমবঙ্গ থেকে। কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে নির্বাচন করিয়ে দিক, যে ভোটার তালিকা আছে তাতে নির্বাচন করিয়ে নিক। তারপরে তৃণমূল কংগ্রেস হারবে। তৃণমূল কংগ্রেস হারবেই। তৃণমূল কংগ্রেস হেরে গেছে। কারণ এই লড়াই শুধু বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই তৃণমূলের সঙ্গে মানবতার লড়াই। আর এই লড়াই সবসময় দল হারে, মানুষ জেতে। বেশ, কিন্তু এটা যে শোনা যায় যে আপনারা তৃণমূলের সঙ্গে লড়াই হোক বা অন্য কারোর সঙ্গে, এই রাজ্যে আমি তৃণমূলের কথাই বলছি, আপনাদেরকেও লড়তে গিয়ে মাঝে মাঝে দলের মধ্যে লড়াইয়ে পড়ে যেতে হয়। আপনাদের দলেই নাকি এমন অনেক লোক আছে, এমন শক্তি আছে যারা অর্থ বা অন্য কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করাতে তৃণমূল জিতে চলে যায়। তথাগত বাবু বলেছিলেন, তথাগত রায়। সে খেলা এবার হবে না তো? তথাগত রায়ের কোনো মন্তব্যের আমি কোনো প্রতিক্রিয়া দেব না। আচ্ছা বেশ, আমি দিলীপ ঘোষের কথায় আসি। তথাগতবাবু কথার পরিপ্রেক্ষিতে আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি তখনও প্রাক্তন হননি। সেই সময় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি জানেন আমি তখন একটা অন্য চ্যানেলে ছিলাম, জিজ্ঞাসা করেছিলাম এরকম বলছেন তথাগতবাবু, অর্থ এবং অন্য একটি শক্তির কথা উনি বলেছেন। দিলীপবাবু আমাকে বলেছিলেন সবটা আমার হাতে ছিল না, সবটা আমার হাতে ছিল না, মানে সভাপতি সব টিকিট বন্টনের দায়িত্বে ছিলেন না। শ্রমিক ভট্টাচার্যের হাতে সবটা আছে কি রাজ্য সভাপতি হিসেবে? দিলীপ ঘোষ কোন প্রেক্ষিতে কি মন্তব্য করেছেন, কোন শব্দ চয়ন করেছেন, সেটা আমার জানা নেই, আমি এটা শুনিনি। আর আমাদের দলের যে গঠনতন্ত্র, তাতে কোনো সভাপতির হাতেই সব কিছু থাকে না। বেশ, সর্বভারতীয় দল, কোনো দিল্লি লাইন, কেরল লাইন, বেঙ্গল লাইন বলে কিছু নেই। যেটা আছে সেটা বিজেপি লাইন। দলের টিকিট বন্টন করবার দায়িত্ব বা সিদ্ধান্ত নেবার ক্ষমতা কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের। আমরা শুধুমাত্র যে তালিকা তৈরি হয় একটা নির্দিষ্ট বেসে, সেখানে আমাদের পছন্দ, আমাদের প্রায়োরিটি, সেটা দাগ লাগাতে পারি, এর বেশি কিছু নয়। সিদ্ধান্ত নেবার অধিকারী একমাত্র কেন্দ্রীয় সংসদীয় বোর্ড, এবং সেখানে রাজ্য সভাপতির বিরাট কিছু করার নেই। আর সভাপতি পদটা একটা বহমানতা, 3 বছর অন্তর পরিবর্তন হয়। আজকে আমি আছি, পেছনে যে একটা ব্যাকড্রপ থাকে, ওতে আমার আর বিরোধী দলনেতার ছবি আছে। কয়েক বছরের মধ্যেই ওই ব্যাকড্রপটা বদলে যাবে, ওখানটায় আমি আর থাকবো না, কিন্তু ব্যাকড্রপটা থাকবে, প্রতীক চিহ্ন পদ্মফুলটা থাকবে। বেশ, আমি রিসেন্টলি আপনার একটা ভিডিও দেখছিলাম, ওই একটা অংশ তার রিল হিসেবে খুব জনপ্রিয় হয়েছে। আপনি কয়েকজন পুরনো দলীয় কর্মীদের মাঝে দাঁড়িয়ে আছেন, তাদের সব নাম ধরে ধরে বলছেন যে অমুক সালে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, উনি তখন এই করতেন।
অমুক সালে রামদা বলে একজনের কথা বলছিলেন ইত্যাদি। তো সেখানে আমি দেখছিলাম বারবার আপনি বলছিলেন যে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসা তো দূরের কথা, ক্ষমতার ধারে কাছে আসতে পারবে এটা আমরা তখন ভাবতেই পারতাম না, কল্পনাই করতে পারতাম না। কিন্তু এটা তো ঘটনা। রাজনীতি যিনি যেদিনই শুরু করুন তিনি তো ক্ষমতা দখলের জন্যই রাজনীতি শুরু করেন। সেরকম একটা পরিস্থিতি আপনি যেহেতু এতটা আত্মবিশ্বাসের সাথে বলছেন যে বিজেপি ক্ষমতায় এসেই গিয়েছে, বিজেপি ক্ষমতায় আসার থেকে বড় কথা তৃণমূল ক্ষমতা থেকে চলেই গিয়েছে, আপনি বলছেন মানুষ সরিয়ে দেবে, সে অবস্থায় দাঁড়িয়ে আমি বলছি যে এই কন্ট্রোলটা রাখা। আমাকে ফিরহাদ হাকিম একবার বলেছিলেন 2011-12 সালে, আমরা তো কোনোদিন কাউন্সিলর হবই ভাবিনি, মন্ত্রী হয়ে গেছি, এখন কিরকম একটা লাগে ভাবলে। এটাও তো আরেকটা পরীক্ষা, আপনার সভাপতিত্বের মেয়াদেই সেই পরীক্ষা দিতে হবে ভাবলে নার্ভাস লাগছে যদি দিতে হয়? না না, আমি কোনোদিনই সভাপতি হিসেবে আলাদা করে ভাবিনি। আমার বেশভূষা থেকে শুরু করে আমার ব্যবহার সভাপতি হওয়ার পরে খুব পরিবর্তিত হয়েছে বলে কোনো কর্মী কোনোদিন বলবে না। আমি আমার মতো আছি, আমাকে আমার মতো থাকতে দাও কর্মীদের, এটাই বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ টেনশন থাকে, কর্মব্যস্ততা অনেকটাই, চাপ আছে। চাপ মানে মিটিংয়ের চাপ, রাত্রি 1টা 1:30, আবার সকালবেলা 6:30, এগুলো তো আছে, এটা তো অস্বীকার করা যায় না। তো সেক্ষেত্রে এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে। আমার থেকে আমার যারা সাধারণ সম্পাদক হয়েছেন, এবারে যারা আছে আমার কমিটিতে, টিমে যারা আছেন, তারা তো আমার থেকে বেশি সময় দেন, আমার থেকে অনেক বেশি চাপ নিচ্ছেন। তো এটা তো টিম গেম, টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে কাজ করছি। গোটা বিজেপি পরিবার সংঘবদ্ধ, আমাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গের মানুষ দায়িত্ব তুলে দেবে। আর আমার যেটা স্বপ্ন বা আমার যেটা লক্ষ্য, শুধু আমার নয়, এবারে সারা ভারতবর্ষের বিজেপি কর্মীরা একটা জিনিসের দিকেই তাকিয়েছেন, যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, নরেন্দ্র মোদীর সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এটা প্রতিষ্ঠা হতে চলেছে। তার আমি একজন সৈনিক, এর বেশি কিছু নয়। দুটো ব্যক্তিগত প্রশ্ন করবো শেষের দিকে, বিরাট ব্যক্তিগত নয় কিন্তু ব্যক্তিগত, দিনের শেষে তবু। এই যে নমস্তে সদাবৎসলে কর্মভূমি মাতৃভূমি, এ তো কর্মভূমির আহ্বান, সকালবেলা সংঘের শাখায় আপনি যে বয়স থেকে পেয়ে এসছেন, সেই আহ্বানের সঙ্গে যখন শ্রমিক ভট্টাচার্যের ধর্মভূমি, মানে এটা কিন্তু অন্য ধর্মের কথা বলছি, আপনার ব্যক্তি চরিত্রের যে ধর্ম, শ্রমিক ভট্টাচার্য মার্কেজের ভক্ত, জীবনানন্দর ভক্ত, রবীন্দ্রনাথ আবৃত্তি করে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে চাও একটা মানুষ, এই কর্মভূমি ধর্মভূমির সংকটে মাঝে মাঝে সংকট বাড়ে না, ব্যক্তিগত সংকট কোথাও টান পড়ে যাচ্ছে? রবীন্দ্রনাথই তো লিখে গেছেন, একই ধর্ম রাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। সে কথাই তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলেছে, নতুন কিছু বলেননি তো। ভারত আত্মার কথাই তো সেখানে তোলা আছে। সমর্পায় দিয়া বদ্ধা কটিয়াম, তোমার কাজে আমি কোটিবদ্ধ হয়েছি। এবং সব শেষে বলা হচ্ছে যে আমি সবচেয়ে গৌরবশালী রাষ্ট্র হিসেবে, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমি আমার দেশকে প্রতিষ্ঠা করব। এটা তো ভারতাত্মার প্রতি সমর্পণ। ভারতবর্ষকে 2047 সালে পৃথিবীর সেরা শক্তিতে উত্তরণ করার যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখিয়েছেন, এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন নয়। দীর্ঘদিন থেকে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্য, ইতিহাসকে যে অবদমিত করে রাখা হয়েছিল, সেই অবদমিত কণ্ঠস্বরের একটা আর্তনাদ, সেটা প্রতিধ্বনিত হচ্ছে নরেন্দ্র মোদীর মধ্যে দিয়ে, আর সেটা হবেই। এই পশ্চিমবঙ্গের এখনকার পরিস্থিতিকে, যেমন ধরুন আমি 46-47-এর কথা বলছি, জীবনানন্দের মনে হচ্ছিল যে সকলেই আর চোখে সকলকে দেখে, বা যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। আজকের পরিস্থিতি যদি ব্যাখ্যা করতে বলি, শ্রমিক ভট্টাচার্য কবিতার কোন লাইন বেছে নেবেন আজকের পরিস্থিতির জন্য? তো কঠিন ব্যবস্থার মধ্যে যাওয়ার কি দরকার? সারাটা রাত বসে আছি রূপ নদীর ধারে, আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। শেষ প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্যের এই সমস্ত কর্মব্যস্ততার মাঝে রাত্রে বাড়ি ফিরে একা একা কবিতা পড়ার সময়, কবিতা থেকে নতুন কিছু একটা শব্দের দ্বিতীয় অর্থ বার করবার সময়, 20 বছর আগে পড়া কবিতা তার নতুন অর্থ আবিষ্কার করবার সময় কখনো কখনো একটু একা লাগে কি? মানুষ হিসেবে একটু যত্ন পেতে ইচ্ছা করে কি? বাড়তি যত্ন বাড়ি থেকে যদি থাকতো যার সঙ্গে এটা বলা যেত, বাড়ি থেকে যদি থাকতো যার সঙ্গে এই যত্নের কথাগুলো, এই অনুভূতির কথাগুলো শেয়ার করা যেত। বাড়ি থেকেও থাকলে সেটা বিপজ্জনক হতো।
কেন? এত ভাবার সময়ই পাওয়া যেত না। বেশ ভালো আছি। এই বেশ এখন আর ভালো- রাত্রিবেলা কবিতা পড়ার সময়টাও আর নেই। এখন মাঝে মাঝে কবিতার বই নিয়ে গাড়িতে অনেকদিন আগে থেকে ঘোরার অভ্যাস করে নিয়েছি। একটু মাথাটা ধরে গেলে পুরো, তখন একটু পাতাটা উল্টাই। সভাপতি হওয়ার পরে কেউ রটিয়ে দিয়েছে আমি বিরাট বড় কবিতা প্রেমিক বোদ্ধা মানুষ, আমি কিছুই বুঝি না। আমাকে দেখছি প্রচুর বই, এখন কিছু বই একটু মানে দুটো তিনটে করে এসে গেছে, সেগুলো আবার আমি দিচ্ছি। হ্যাঁ, তো নতুন নতুন অনেক কবিতার বই আসছে, অনেকেই আবার এসে দেখলাম আমি কবিতা লিখেছি বলে বই দিয়ে গেলেন। আমি সবাইয়ের হাত থেকে বই নিচ্ছি, প্রচুর কবিতার বই আমার বাড়িতে। তুমি এলে আমি তোমাকেও দিয়ে দেবো, কারণ দুটো, কোনোটা দুটো তিনটে, মানে একজনকে সকালবেলা বাড়িতে একজনকে বই দিতে হবে। তো আমার খুব প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়, সকলের জানা। তো আমি একটাই দেখলাম কপি আছে শক্তি চ্যাটার্জির শ্রেষ্ঠ কবিতা, সেটা আমি সকালবেলা একজনকে দিয়ে দিলাম, এসছে তাকে ভালো লেগে দিয়ে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রামে গেছি, ওই বুক স্টল উদ্বোধন করতে দুর্গাপুজোয়। সেখানে দেখি পার্টির একজন কর্মী আমাকে ওই বইটা আবার প্রেজেন্ট করল। মজার ব্যাপার চলেছে। তাহলে নির্বাচন মিটিংয়ে যেতে হবে। জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা 3টে ছিল বাড়িতে, 2টো দান করেছে, এখন একটা আমার কাছে আছে। আমিও অন্যের বই নিয়ে ফেরত দিই না, তো অভ্যাস আমারও আছে, স্বাভাবিক। তাহলে নির্বাচনের পর বলছেন শুধুমাত্র কবিতার অবসরের জন্য একবার আড্ডা দিতে যেতে হবে, পাওয়া যাবে তো সে অবসর? নাকি No. ক্ষমতায় আসা বিজেপি সে অবসর পাবে না? কবিতার দেহতা সুন্দরের প্রকাশ, আর সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। তুমি এত সুন্দর, তুমি তো সবসময় আমার বাড়িতে আসবে। অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। TV9 বাংলা আমাদের এই পলিটিক্যাল কনক্লেভে আজকের এই বিশেষ সাক্ষাৎকার পর্ব শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।